Radio Kolkata, your daily dose of happiness. বর্ষাকালে স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে গৃহপালিত প্রাণীর খুর রোগ, কৃমি ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। তাই এদের বাসস্থান সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। এই সময়ে কাঁচা ঘাসে পোকা ও ছত্রাক থাকতে পারে, তাই খাদ্য তালিকায় শুকনো খড় ও দানাদার খাবার রাখা এবং নিয়মিত কৃমিনাশক ও প্রতিষেধক টিকা দেওয়া জরুরি। নিশ্চয়ই ভাবছেন কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, ঠিক ভেবেছেন। আজকের রেডিও কলকাতার কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হল বর্ষাকালে গৃহপালিত প্রাণীর যত্ন ও পরিচর্যা। এ বিষয়ে বলবেন ডাক্তার বিকাশ পুততুণ্ড, প্রাক্তন বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী পালন, সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র, বাঁকুড়া, প্রাক্তন পরামর্শদাতা, আনন্দধারা, কলকাতা, বর্তমানে রিসোর্স পার্সন, ব্রাইপার্ট, কল্যাণী, ভিজিটিং ফ্যাকাল্টি, নেতাজি সুভাষ রিজিওনাল ইনস্টিটিউট অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট, কল্যাণী এবং ফ্যাকাল্টি, টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট, কল্যাণী। আর শুনবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এই বিষয়ের উপর লেখা গান, সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় আছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় বর্ষাকালে গৃহপালিত প্রাণীর যত্ন ও পরিচর্যা। এই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে রয়েছেন ডাক্তার বিকাশ পুততুণ্ড, প্রাক্তন বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী পালন, সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র, বাঁকুড়া। ডাক্তার পুততুণ্ডকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। 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 আজকে আমাদের বিষয় বর্ষাকালে গৃহপালিত প্রাণীর যত্ন ও পরিচর্যা। তো আপনি যেহেতু দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা জানি বিভিন্ন মিডিয়াতে আপনার কথা আমরা আগেও শুনেছি। তো এখন অবসরের পরে নিশ্চয়ই আরো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন জায়গার সঙ্গে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একটু যদি বলেন। বর্তমানে যেই জায়গাতে আছি এখন আর কি, এই ব্রাইপার্ট, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের একটি বিভাগ, যেখানে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে আইএএস অফিসার থেকে শুরু করে ডাব্লিউবিএস অফিসার এবং এমনকি আনন্দধারার যে সমস্ত মহিলারা আছেন তাদেরও, এবং অন্যান্য যে সমস্ত যারা এই গবেষণা করেন গ্রাম উন্নয়ন এবং জীবিকার উপরে যারা গবেষণা করেন তারাও এখানে রয়েছেন। সেখানে আমি আমাকে ওই রিসোর্স পার্সন হিসাবে নেওয়া হয়। যে কোনো জায়গায় যে কোনো যদি এই প্রাণী সম্পদ সম্পর্কে কোনো আলোচনা থাকে সেখানে আমি সেখানে অংশগ্রহণ করতে পারি আমাদের কোনো গ্রহ। আর হচ্ছে এখানে যেটা নেতাজি সুভাষ, এটা কল্যাণীতে রয়েছে যেটা বললাম, নেতাজি সুভাষ রিজিওনাল ইনস্টিটিউট অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট, সেটাও কল্যাণীতেই রয়েছে। সেখানেও এই সমস্ত অর্থাৎ কিনা বিভিন্ন সময় ধরুন যে সমস্ত ডেয়ারি কোঅপারেটিভ আছে তাদের সভ্য অথবা বোর্ড অফ ডিরেক্টরস
এনাদের যখন ট্রেনিং হয় তখনও আমাকে ডাকা হয়। আচ্ছা, তাহলে আজকের আমাদের যে মূল আরেকটা আলোচনা, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আজকে আরেকটা যে হচ্ছে মূল, যে বলুন আহ, স্যার। হ্যাঁ, আমি বলে নিই আরেকটা, যে আরেকটা হ্যাঁ হচ্ছে যে ওই একটি প্রতিষ্ঠান যারা বিভিন্ন আহ, আহ, যারা যুবক যুবতী যারা রয়েছেন, যারা আহ, কিছু করে এগোতে চাইছেন প্রফেশনে, সেখানে একটা ডিপ্লোমা কোর্স এরকম যেখানে চালু আছে, এখানে এগ্রিকালচার ডিপ্লোমা কোর্স। সেই কলেজটা হচ্ছে কল্যাণীতে রয়েছে, ওয়েবেল যেখানে আইটি পার্ক, ওখানে এই কলেজটা রয়েছে। ওইখানেও আমি এখন একজন ফ্যাকাল্টি হিসেবে রয়েছি। এবার বলুন। আচ্ছা আচ্ছা। তো তাহলে আমাদের অনুষ্ঠানটা তো মূলত একদম যারা চাষবাস করেন, প্রাণী পালন করেন, তাদের একটু সাবধানতার জন্য, বা হয়তো সাধারণ ঠিক স্টুডেন্ট তারাও শোনেন। তো যদি একটু ঠিক বলেন যে এই যে বর্ষাকাল, তার জন্য যে পশু পাখিদের নানা সমস্যা আছে, তাই তো? কিন্তু সেই সমস্যাগুলো কি কি হয় এবং কি ধরনের রোগ শোক গুলো বেশি হয়? ঠিক আসলে কি হয়েছে, হুম বর্ষাকালে না হুম আর্দ্রতা যেটা হুম যেটা জলবায়ুতে যে আহ, আহ, জলীয় বাষ্পের পরিমাণটা অত্যন্ত বেশি থাকে, হুম আর তার হুম সঙ্গে তাপমাত্রা থাকে। এইটা একটা ধকলের কাজ করে, অর্থাৎ কিনা একটা যেটাকে আমরা ইংরেজিতে স্ট্রেস বলি, বাংলায় বলি ধকল। হুম তো হুম এই ধকলটা কিন্তু মানুষের উপরেও যেমন আছে, ঠিক তেমনি পশু পাখির ভেতরেও আছে। মানুষের ভেতরে যেটা হয়, মানুষ আমরা বুঝতে পারি, আমরা সেরকম ভাবে অনেক সময় সে তার জন্য আমাদের কষ্ট হয়, কিন্তু পশু পাখিকে তো আমাদের, তারা তো প্রকৃতিতে নেই, তাদের আমাদের পুষি, সেখানে যেরকম ভাবে রাখি, অনেক সময় আমরা হয়তো ভুলে যাই যে তাদের কি অসুবিধা হচ্ছে। এই আর্দ্রতাটা মারাত্মক, এবং এর জন্য প্রথম যখন বর্ষাটা নামে তখন বিভিন্ন রকম রোগ হতে থাকে। যেমন ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে, ভাইরাস ঘটিত রোগ হতে পারে, ছত্রাক ঘটিত রোগ হতে পারে, পরজীবী ঘটিত রোগ হতে পারে। এইগুলো সমস্ত, যেমন ডায়রিয়া হয়, সর্দি কাশি হয়, ত্বকের রোগ হয়, এঁটুলি হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু হুম। এই সময়টাতে বুঝতে হবে যে এই সময়টাতে কিন্তু একই সঙ্গে চাষটাও শুরু হয়ে যায়। তাই বেশিরভাগ সময়ই এই চাষের দিকে নজর পড়ে যায়, এবং গ্রামাঞ্চলে এই গরু বাছুর বা এরা অন্যান্য প্রাণী অবহেলিত বা হয়, হ্যাঁ। পাখি অবহেলিত হওয়ার একটা মানে প্রবণতা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেকে সময় হয়তো পায় না, তারা তো করেন কিন্তু সময় পায় না, প্রবণতা, মাঠে চলে যেতে হয়, হ্যাঁ। এইটাকে একটু মনে করিয়ে দেওয়া যে হুম যাতে করে এদেরও একটুখানি যত্ন তখন দরকার হয়। সেই জন্যই আগে থেকে যদি কিছু প্রস্তুতি নেওয়া যায় তাহলে মনে হয় সুবিধা ঠিক হয়, তখন যেহেতু মাঠে ঠিক চলে যেতে ঠিক হয়, সময় থাকে না অতটা, কম সময়ের ঠিক মধ্যে ঠিক তারা কাজটা ঠিক করতে পারে। ঠিক আচ্ছা, ঠিক গরুর ঠিক ক্ষেত্রে বর্ষাকালে কি কি ধরনের রোগ বেশি দেখা যায়? দেখুন, গরু তো আমাদের একটা একটা প্রধান প্রাণী। হুম 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 তাদের ভেতরে ধরুন এদের দেশের কাছে মানে দুধ পায়, ইত্যাদি পায়, কিন্তু বর্ষাকালে হুম যেটা হয়, বর্ষাকালে দুটো দিক হয়। একটা হচ্ছে যে প্রচুর ঘাস হয়, ঘাসটা তারা খেতে পারে, কিন্তু ভালোভাবে তারা চড়তে পারে যদি চড়ার জায়গা থাকে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে বর্ষায় আমাদের যখন চাষবাস হচ্ছে, কারণ আমাদের এখানে কোনো উন্মুক্ত কোনো আহ, মানে চড়ানোর জায়গা নেই, তো সেখানে হয়তো বেশিরভাগ সময় আমরা তাদের বেঁধে রাখি। এখানে কিন্তু তাদের একটা খাবারের একটা অসুবিধা দেখা দেয়। এবার বর্ষায় কিন্তু ঘাস বিচুলি যেগুলোকে শুকিয়ে আমরা রেখে দিতে পারি, সেটাও কিন্তু ভিজে যায়। অর্থাৎ আগে থেকে যদি এই খাবারের প্রস্তুতি বর্ষা আসার আগে থেকে যদি আমরা খাবারের প্রস্তুতি এটা না দিই, তাদের কিন্তু খাবারের একটা অসুবিধা দেখা দিতে পারে। আচ্ছা এরপরে আচ্ছা কি হয় না, হুম এরপরে কি হয় না, এরা যে বিভিন্ন জায়গায় হয়তো একটু চড়তে গেল, ইত্যাদি করতে গেল, কিন্তু তখন দেখা যায় যে বিভিন্ন মানে মাটিতে বা যেখান থেকে তারা ঘাস খাচ্ছে বা ঘাসে মুখ দিচ্ছে, সেখানে নানান রকম ইনফেকশনের জন্য তাদের কিন্তু পাতলা পায়খানা দেখা দিতে পারে। এটা হুম ঠিকভাবে দেখতে গেলে পরে তখন পায়খানাটাকে পরীক্ষা করে আমরা বুঝতে পারি, কিন্তু বেশিরভাগই দেখা গেছে যে পরজীবী ঘটিত, অর্থাৎ কিনা কৃমি ঘটিত পাতলা পায়খানাটা বেশি হয়, বেশিরভাগই দেখা গেছে গবেষণা করে। আর এছাড়া কি হয় যে যদি কোনো গরু দুধ দেয়, এই হুম সময়টাতে তাদের পালানের প্রদাহ হয়, যাকে হুম ইংরেজিতে হুম বলা হয় ম্যাস্টাইটিস। হুম ম্যাস্টাইটিস হতে পারে। আবার কি হয় না, কখনো কখনো তাদের হয়তো সামান্য একটু জ্বর এসে গেল, ইত্যাদি এসে গেল, তারা কিন্তু খেতে খাবারটা কমিয়ে দেয়, অর্থাৎ কিন্তু খিদেটা কমে যায়। এঁটুলি হতে পারে, এঁটুলিটা হয় এই সময়, এঁটুলি ভীষণ রকম ভাবে বাড়ে। গলা ফোলা, বা যেকে অনেক সময় অনেক গ্রামে এটাকে গলা ফোলা সন্নিপাত বলা হয়, গলা ফোলা রোগ হতে পারে। পায়ে ঘা হতে পারে। আবার দেখা গেছে মুখে ঘা, পায়ে ঘা হয়ে যেটা হয় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, সেটা হতে পারে। এরকম হুম। ভাবে বিভিন্ন রকম রোগ দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আগে থেকে যদি আমরা যত্ন করতে পারি, হ্যাঁ, তাহলে ঠিক, কিন্তু অনেক বেশি ভালো ফল আমরা শুধু পেতে যত্ন পারি, নয়, তাই এবং তো? প্রতিকারের ব্যবস্থাটাও করে রাখতে হবে, অর্থাৎ ভ্যাকসিনেশন যদি করতে হয়, কৃমি ওষুধ যদি হুম দিতে হয়,
এই সমস্ত ব্যবস্থাটাই কিন্তু করে রাখতে হয়। মানে যদি আমি আমার গোয়ালঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, হ্যাঁ, একদম তাহলে একদম। কিন্তু দুধ উৎপাদন অনেক বেশি হবে, তাই তো? এখন আমাদের দিক থেকে যেটা বলার সেটা হুম হচ্ছে হুম যে আপনার বাড়িতে যদি গরু থাকে তাকে হুম। কিন্তু কৃমির ওষুধটা অবশ্যই খাইয়ে নেবেন যদি না আগে খাওয়ানো থাকে। আজকাল যে ধরনের কৃমির ওষুধ বেরিয়ে গেছে সেই সমস্ত কৃমির ওষুধ সাধারণত 2.5 মাস পর্যন্ত সেটা কাজ করে শরীরের ভেতরে। তাহলে আচ্ছা 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর যদি আমরা একবার করে কৃমির ওষুধ খাইয়ে দিই, এটা বিভিন্ন রকম ওষুধ আছে। একজন প্রাণী চিকিৎসকের সঙ্গে কথা বলে নিয়ে তার কাছ থেকে গরু নিয়ে যান অথবা না যান, তার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে আপনারা দিতে পারেন। অ্যালবেন্ডাজল আছে, ফেনবেন্ডাজল আছে, এই সমস্ত গ্রুপের ওষুধ আছে। এই জেনে নিয়ে আপনারা এটা কিন্তু দিয়ে দেবেন, যেটা তার পক্ষে প্রয়োজন। অনেক সময় তার শরীরের ওজনের হিসাবে কিন্তু সেটাকে দেওয়া হয়। এইগুলোকে করে নিলে পরে সবচেয়ে ভালো হয়। আর একটা কথা হচ্ছে যে দুটো ভ্যাকসিন খুব দরকার পশ্চিমবাংলায়। যেটা হচ্ছে একটা হচ্ছে HSBQ বলে একটা ভ্যাকসিন আছে, কম্বাইন্ড ভ্যাকসিন দুটো রোগের জন্য, এবং FMD ভ্যাকসিন যদি না দেওয়া থাকে তবে FMD। এই দুটো জিনিস দুটো রোগের যে ভ্যাকসিনটা অবশ্যই করা দরকার। এবং অবস্থা বিশেষে কোনো জায়গায় যদি কোনো অন্য ধরনের রোগ হয়, সেটা যদি সংক্রামক হয়, যেমন অ্যানথ্রাক্স রোগ, যেটা যদি সংক্রামক হয় তারও কিন্তু ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন। কিন্তু অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন আগে থেকে না দেওয়াটাই ভালো, কারণ যেখানে যখন হয় তখনই দেওয়া হয়। তা না হলে অনেক বিপত্তি আছে বলেই সেজন্য অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিনটা আমরা সকলকে দিতে বলি না। কিন্তু এই HSBQ কম্বাইন্ড ভ্যাকসিন অথবা HS আলাদা করে, BQ আলাদা করে, এবং FMD যদি না দেওয়া হয়ে থাকে 6 মাস অন্তর অন্তর FMD দিতে হয়। যদি না দেওয়া হয়ে থাকে এগুলোকে আচ্ছা যদি আচ্ছা কৃমির ওষুধ এবং এই ভ্যাকসিন গুলোকে দিয়ে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি এইভাবে গরুকে আমরা যত্ন করবো বর্ষাকালে, তাই তো? একটু সতর্ক ঠিক থাকবো ঠিক আমরা। ঠিক এছাড়া কি ঠিক আরো ঠিক। কিছু বিশেষ যত্নের কথা আপনি বলবেন গরুর কাছে? তারপর আমরা ছাগলের কথায় যাবো। হ্যাঁ, গরুর ক্ষেত্রে দেখুন, গরুর ক্ষেত্রে যদি বাচ্চা হওয়ার সময় কিন্তু তার যে নাড়িটা যদি ঝুলে থাকে, সেই নাড়িটা হুম কিন্তু এই কাদাতে মাখামাখি হলে পরে সেখান দিয়ে কিন্তু জীবাণু ঢুকবে, তার শরীরের ভেতরে তার নাড়িটা ফুলে যাবে এবং তাকে এমনকি সেপ্টিসিমিয়া পর্যন্ত হয়ে যেতে পারে, বাছুরটা মারা যেতে পারে। সেই জন্য নাড়িটা সেই সময় কেটে দিতে হবে পরিষ্কার, মানে জীবাণুমুক্ত ব্লেড, নতুন ব্লেড সেটাকে নিয়ে শরীর থেকে 2 ইঞ্চি মতন রেখে নাড়িটাকে বেঁধে পরিষ্কার সুতো দিয়ে সেটাকে স্পিরিটে বা বিটাডিন লোশনে ভিজিয়ে নিয়ে সেটাকে ভালো করে বেঁধে নিয়ে তারপরে তাকে কেটে দিতে হবে, যাতে সেটা মাটিতে লটপট করতে করতে যে ইনফেকশন গুলো আসবে বর্ষায় কিন্তু প্রচন্ড সমস্ত রকম জীবাণু কিন্তু অ্যাক্টিভ থাকে, প্রচন্ড রকম অ্যাক্টিভ থাকে। হুম এই হুম। জন্য এরা কিন্তু ঢুকে যেতে পারে, সেটা থেকে ব্যবস্থা নিয়ে নেবেন। আর খাদ্যের ব্যাপারটা যেন আগে থেকে, বর্ষা আসার আগে থেকে যেন শুকনো খাবার, বিচুলি এবং তার মজুত করা অন্যান্য থাকবে, হ্যাঁ। খাবার তাতে যেন মজুত করে রাখার দরকার আছে। ঠিক। আর এবার যদি ছাগলের কথায় আসি, তো হুম। বর্ষাকালে এদের বড় সমস্যা কি কি রয়েছে মোটামুটি? দেখুন, ছাগল কিন্তু বাইরে হুম। চড়ে, এমনকি দুদিন মানে তিন গরু তিন এবং দিন যদি ছাগলের তো টানা। বিষয়টা একই নাকি? মোটামুটি একই। হ্যাঁ হ্যাঁ, না মোটামুটি এক হলেও গরুকে আমরা আটকে রাখতে পারি, কিন্তু ও ছাগলকে বাইরে ছাড়তেই হয়। হ্যাঁ, ওরা জানি। ছাড়তেই হবে, ওটা মানে হ্যাঁ একটা অদ্ভুত ব্যাপার। আর হ্যাঁ 2 দিন 3 দিন যদি টানা বৃষ্টি হয়, হয়তো হ্যাঁ ছাগল তখন ঘরের মধ্যে রয়েছে, তাকে আমরা হয়তো বাইরে থেকে কিছু গাছপালা পাতা টাতা কেটে নিয়ে এসে খেতে দিচ্ছি বা অন্যান্য কিছু হ্যাঁ খেতে দিচ্ছি, হ্যাঁ কিন্তু দেখা যাবে যে তারপরে ওরা কিন্তু বেরিয়ে যাবে, ওই বৃষ্টিতে ভিজতেই বেরিয়ে যাবে, কারণ ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বেরোতেই ঘুরে হবে। বেড়াতে ভালোবাসে, হ্যাঁ। এটা সব সময় তাকে, তা না হলে পরে তার শরীর ঠিক থাকবে না। তো সেই হুম ক্ষেত্রে মনে রাখতে হবে যে ছাগলের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় যে সর্দি কাশি হতে পারে, হুম মানে হতেই পারে, যে কোনো হুম সময় হুম জ্বর হতে পারে, কৃমি রোগ হুম। কিন্তু এদের আক্রমণ করতে পারে, পাতলা পায়খানা হতে পারে, আবার গোটপক্স হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছাগলের ক্ষেত্রে বেশি দেখা যায়। আর ছাগলের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, অনেক বাড়িতেই আমরা দেখেছি যে ঠিক মতন ছাগলের বাসস্থান নেই। অর্থাৎ কি না, গরুর সঙ্গে হয়তো একই গোয়ালে হয়তো ছাগলও আছে, গরুও হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কোণের দিকে বাঁধা রইল ছাগল। আহ, এবং এখানে কি হয়,
ছাগল কিন্তু সবসময় শুকনো জায়গায় থাকতে ভালোবাসে। গরু হুম। কিন্তু নিচেতেই থাকবে, এতে কোনো অসুবিধা হয় না হয়তো তার, কিন্তু ছাগল সবসময় পছন্দ করবে যে সে একটা উঁচু শুকনো। জায়গাতে থাকবে। তো ছাগলের জন্য আলাদা একটা ঘর করে দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের পশ্চিমবাংলায় যারা ছাগল পালন করেন তারা একটা আলাদা ঘর করে দেবেন এবং একটা মাচা বানিয়ে দেবেন, যেখানে মাচায় ওরা উপরে থাকবে। সব সময় হুম। থাকবে না, ওরা যখন ঘুমোতে যাবে তখন ওরা মাচায় থাকবে, অন্য সময় তারা নিচেই থাকবে, তারা নিচেই ঘোরাঘুরি করবে। এই ধরনের একটা ঘর ভালোভাবে, এবং স্থানীয় যিনি সরকারি পশু প্রাণী চিকিৎসক আছেন, সেই প্রাণী চিকিৎসকের কাছে থেকে, এবং বিএলডিও স্যার যারা আছেন, হ্যাঁ, ব্লক লাইফ হুম। ডেভেলপমেন্ট অফিসার যারা আছেন তাদের কাছ থেকে, প্রাণী বন্ধু আছেন তাদের কাছ থেকে, প্রাণী মিত্র আছেন তাদের কাছ থেকে, তাদের পরামর্শ নিয়ে তারা যদি ঘর করেন, অর্থাৎ কিনা যাকে পাবেন, এই 4 জন ব্যক্তির ভেতরে যাকে পাবেন তার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে যদি তারা যদি ঠিক মতন ভাবে ঘরটা তৈরি করে নেন, তাহলে দেখবেন তাদের কিন্তু লাভের অঙ্ক অনেক বাড়বে। কারণ ছাগলের সবচেয়ে বড় কথা, ছাগল কিন্তু 2 বছরে 3 বার কিন্তু বাচ্চা দেয়, এবং প্রায় 2 থেকে 3টে করে বাচ্চা হয়। সবগুলো বাচ্চাকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু তাদের একটা লাভের অঙ্ক ভালোই হয়। সুতরাং এটা হুম। খুব সহজে হয়, অল্প খরচায় হয়, কিন্তু একটু নজর দিতে হবে। বর্ষাকালে তাদের বিশেষ করে তাদের কৃমির ওষুধ দিতে হবে, এবং যেটা বললাম যে কৃমির ওষুধ এদেরও কিন্তু ওই 2.5 মাস অন্তর কৃমির ওষুধ দিতে হবে। আর এদেরও কিন্তু এফএমডি ভ্যাকসিন দিতে হবে। কিন্তু আরেকটা যেটা বিশেষ ব্যাপার আছে সেটা হচ্ছে যে পিপিআর বলে একটা রোগ আছে, সিজিপিটি রুমিনেন্স বলে একটা রোগ আছে। এই রোগটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে, এবং এই পিপিআর ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে, অন্তত বছরে একবার করে দিতে হবে। যদি না দেওয়া থাকে, সমস্ত ছাগলে কিন্তু পিপিআর ভ্যাকসিন বর্ষা আসার আগেই দিয়ে নেওয়া দরকার। আর যে সমস্ত জায়গায় গোটপক্স হয় সেখানেও কিন্তু গোটপক্সের ভ্যাকসিনটাও তাদের দিয়ে দিতে হবে। এবং এটা সবসময় কিন্তু আমি বলবো যে সরকারি যিনি প্রাণী চিকিৎসক আছেন তার সঙ্গে পরামর্শ করে, বা বিএলডিও সাহেবের সঙ্গে পরামর্শ করে, প্রাণী বন্ধুদের সঙ্গে পরামর্শ করে, অথবা যারা প্রাণী মিত্র আছেন তাদের সঙ্গে পরামর্শ করে, কারণ সমস্ত স্তরেই কিন্তু মানুষ আছেন, হ্যাঁ, একজনকে না পাওয়া গেলে আর একজনকে পাওয়া যাবে, সঠিকভাবে যেন তারা এই ভ্যাকসিনেশনটা দিয়ে নেন। ঠিক ঠিক। এবং অনেক ক্ষেত্রে কি হয়, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে অনেক বিশাল এলাকা জুড়ে তো ব্লক, সেক্ষেত্রে তো কাউকেই পাওয়া গেল না, কিন্তু একজন প্রগতিশীল কৃষক যারা বিভিন্ন সময় ট্রেনিং এ যান, বিভিন্ন সময় যান, অভিজ্ঞতা রয়েছে কাজকর্মের, হ্যাঁ, তাদের থেকে আমি অনেকে আমি পরামর্শ নিতে পারেন। অনেক বলুন। প্রগতিশীল কৃষক যারা রয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, যারা দীর্ঘদিন ধরে চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, ছাগল পালন করেন, গরু পালন করেন, তাদের থেকেও কিন্তু পরামর্শ অনেকে নিতেই পারেন। হ্যাঁ। হ্যাঁ, 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 অবশ্যই। আচ্ছা, এইবার ছাগল গেল, এবারে যদি মুরগির কথায় যদি আমরা আসি, হ্যাঁ, কি কি ধরনের রোগ বেশি হয়? ছাগলের পরে যদি আমরা মুরগির কথায় আসি, মুরগির ক্ষেত্রে কি কি ধরনের হুম, রোগ বেশি হয়? হ্যাঁ, কারণ গ্রাম বাংলায় কিন্তু এই হ্যাঁ। মুরগি পালনের একটা ভালো ভালো প্রবণতা আছে, এবং অনেকে বড় বড় ফার্ম করছেন হুম। যারা হুম। তারাও কিন্তু তারা অনেকটা জেনে শুনে করছেন। তো এই বর্ষাকালটা সকলের ক্ষেত্রেই কিন্তু একটা রোগ প্রকোপের বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ। আমরা প্রথমে বলি যে গৃহপালিত যে সমস্ত মুরগি পালন করেন তারা, হুম। তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যেগুলো, সেটা হচ্ছে যে রানীক্ষেত রোগের একটা প্রকোপ বাড়ে, ফাউল পক্স হতে পারে, সর্দি কাশি তো হয়ই, আর উকুন এবং এঁটুলি এই সময়টাতে বেশি দেখা যায়। এখন রানীক্ষেত রোগের ভ্যাকসিন কিন্তু সবসময় সরকারের থেকে দিয়ে দেওয়া ব্যবস্থা আছে, এবং রানীক্ষেত রোগের ভ্যাকসিনের 2 রকম হয়। একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যেটা আমরা দিই, প্রথম যেটা দিই সেটা হচ্ছে এফ স্ট্রেন ভ্যাকসিন। এফ স্ট্রেন ভ্যাকসিনটা অনেকে F1 ভ্যাকসিন বলেন। তো হুম। এইটা কিন্তু আপনারা দিয়ে নেবেন। এটা নাকে অথবা চোখে 1 ড্রপ করে দিতে হয়। যে সময়টাতে রোদ্দুর থাকে না, রোদ্দুরে এটা করা যায় না। দিনের যে ঠান্ডা সময়টাতে, অর্থাৎ কিনা ভোরের দিকে এটা ব্যাক করতে পারলে সবচেয়ে ভালো হয়, যখন রোদ্দুরটা ওঠেনি, অথবা রাত্রিরে যখন রোদ্দুরটা চলে গেছে, তো রাত্রিরে এটাকে দিতে হয়, নাকে অথবা চোখে 1 ফোঁটা করে দিয়ে দিতে হয়। এই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা। আর একটা হচ্ছে যে আরটিবি ভ্যাকসিনটা আছে। আরটিবি ভ্যাকসিনটা একটু বড় ক্ষেত্রে, অর্থাৎ কিনা এই অন্তত পক্ষে তারা 1.5 মাস মতন বয়স হয়ে গেল, 1.5 মাস বয়স হওয়ার পরে কিন্তু আরটিবি ভ্যাকসিনটা দেওয়া যায়। 1.5 থেকে 2 মাস হয়ে গেলে পরে তখন আমরা আর দিতে পারি। এটা একজন
বিশেষজ্ঞের হাতে যারা এই কাজগুলো করেন তাদের হাত দিয়ে নেওয়াটাই ভালো, কারণ নিজেরা এটা করা যায় না। এটা ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয়, চামড়ার নিচে দিতে হয়। যার জন্য যারা এটা করতে পারেন তাদের কাছ থেকে এই রানীক্ষেতের ভ্যাকসিনটা করিয়ে নেওয়া যেতে পারে। আর ফাউল পক্সের ভ্যাকসিনও করিয়ে নিতে হয়। আর সর্দি কাশি যেগুলো হয় তার জন্য তাকে ভালো জায়গায় রাখতে হয়, অর্থাৎ কিনা শুকনো অবস্থায় তাকে রাখতে হয়। এখানে যেটা আমরা বেশিরভাগ সময় দেখেছি সেটা হচ্ছে যে ঘরটাতে আমরা হয়তো 40টা মুরগিকে রাখতে পারি, সেই ঘরে দেখা যাচ্ছে যে তাদের বাচ্চা কাচ্চা হয়ে অন্তত 100টা হয়ে গেছে, ঘরটা কিন্তু বড় করা যায়নি। সেখানে 100টা মুরগি 40টা মুরগির জায়গাতে কিন্তু 100টা মুরগি বুঝে দিয়ে দেওয়া হচ্ছে। এতেই কিন্তু রোগটা বেশি হয়, এটাই রোগটা বেশি হয়। কারণ ওই রাত্রিবেলা থাকলো আর দিনের বেলা ঘুরছে, অসুবিধা কিছু হয় না। আমরা কিছু বুঝতে পারি না, রাত্রিবেলা ঠেসাঠেসি করে রয়ে গেল, আবার দিনের বেলা ঘুরছে। কিন্তু তাতে কিন্তু এই সর্দি কাশির ব্যাপারটা বেশি আসে, এবং উকুন এটুলি সমস্ত কিছু এই গাদাগাদি করে রাখার ফলে কিন্তু হয়। যে এই বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ একটা মুরগিকে রাখতে গেলে, দেশি মুরগিকে রাখতে গেলে অন্তত পক্ষে 3 বর্গফুট করে কিন্তু জায়গা থাকা দরকার। আমরা কিন্তু প্রায় এই জায়গাটা ভুলে যাই, এই জায়গাটা আমরা দিতেই চাই না, আমরা মনে করি যে 1 বর্গফুট হয়ে গেলে বাঁচাবো, আমরা ভাবছি যে খরচটা বাঁচাবো, কিন্তু তাদের খরচটা আরো বেশি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। এটাই আমাদের, এটা একটু গবেষণা করেও দেখা গেছে যে আমরা যদি কেবলমাত্র এই জায়গাটাকে ঠিক করতে পারি তাহলে কিন্তু মুরগি চড়ে বেড়ায়, ওদের বর্ষাকালেও চড়ছে, সবসময় চড়ছে, এবং ওদের শরীরটাকে এমন ভাবে তৈরি করা আছে প্রকৃতিতে যে তাদের শরীরে জল ঢোকে না এবং শরীরের তাপমাত্রাটাও বজায় থাকে। আমরা মনে করি যে হয়তো জলে ভেজার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যেভাবে রাখা হয় তার জন্য কিন্তু তাদের ধকলটা হয়, অত্যন্ত ধকল হয়, সেই জন্য কিন্তু সর্দি কাশিটা বেশি লাগে। জলে ভেজার থেকেও কিন্তু সর্দি কাশি লাগে ওদের রাত্রিবেলা যেভাবে গাদাগাদি করে থাকে তার জন্য। এই বিষয়ে কিন্তু বিশেষ সাবধান থাকতে হয়। আর তাদের সাধারণভাবে একটুখানি যদি যা কিছু হচ্ছে তাতে করে আমরা যেটা দেখেছি যে এটা আমরা খুব ফল পেয়েছি, খুবই সাধারণভাবে আমরা কিন্তু মুরগিকে যদি সপ্তাহে একবার করে হলুদকে যদি গুলে নিয়ে, অর্থাৎ কিনা কাঁচা হলুদ অথবা যেটা শুকনো হলুদকে ভালো করে বেটে নিয়ে তাকে যদি একটু জলের সঙ্গে গুলে নিয়ে সেই হলুদ গোলা জলটা যদি একবার করে সপ্তাহে খাওয়ানো যায়, এবং 1 কোয়া করে রসুন যদি প্রতি মাসে একবার খাওয়ানো যায়, তাহলে দেখা গেছে যে অনেক রোগ অসুখ বিসুখ হয় না। এটা এখন বর্তমানে প্রায় স্বীকৃতি পেয়ে গেছে, কেননা আমরা এর যে গুণাগুণ, এই যে সহজলভ্য এই হলুদের মধ্যে কার্কিউমিন বলে একটা কেমিক্যাল আছে, আমরা জানতে পেরেছি ওটা মারাত্মক কাজ করছে। সুতরাং এই বিভিন্ন ভাবে এই সমস্ত ভেষজ যেগুলো আমরা বাড়িতে দিতে পারি, অল্প পয়সায় হয়ে যায়, এগুলো ব্যবহার করলেও কিন্তু তারা অনেক অসুবিধা থেকে মুক্তি পাবেন। আচ্ছা, তাহলে আর কিভাবে যত্ন করতে পারবো? একটা তো আপনি বললেন যে একসঙ্গে রাখা যাবে না, গাদাগাদি করে, আরো কোন দিকে নজর দিলে সুবিধা হবে? আমাদের প্রথম কথা দেখতে হবে যে এই সময় যদি বাচ্চা হয়, যদি ছোট বাচ্চা যদি ডিম থেকে বেরিয়ে আসে, এবং এদের নিয়ে যে মা যে ঘোরাঘুরি করবে, সেই সময় যেন তারা বাচ্চাগুলো যেন জলে ভিজে না যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা এটাও দেখেছি গ্রামাঞ্চলে পুকুরের ধারে যখন বাচ্চা নিয়ে মুরগি চড়ছে, পুকুরে বা জলা জায়গাতে যদি ব্যাঙ থাকে, বিশেষত বড় সোনা ব্যাঙ যদি থাকে, তারা কিন্তু বাচ্চাকে খেয়ে নেয়। তাদের তো অনেক শত্রু, চিল থেকে শুরু করে, কাক থেকে শুরু করে, শিয়াল থেকে শুরু করে সবই রয়েছে, কিন্তু এইগুলো বর্ষাতে বেশি তাদের বেড়ে যায়, এবং এই জায়গাগুলোকে মনে রেখে এগুলোকে করতে হবে। বাচ্চাগুলো হলে পরে তাদের 4 থেকে 8 দিন বয়সের ভেতরে F1 এই যেটা নিউক্যাসল ডিজিজ বা রানীক্ষেত রোগের যে এফ স্ট্রেন ভ্যাকসিন যাকে F1 বলা হয়, সেই ভ্যাকসিনটাকে কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। 4 দিনের আগে নয় এবং 8 দিনের পরে নয়, 4 থেকে 8 দিনের ভিতরে এই ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু বাচ্চাগুলো বড় হবে, এবং আস্তে আস্তে তাদের কৃমির ওষুধ দিতে হবে, প্রতি মাসে একবার করে কৃমির ওষুধ দিতে হবে।
সবই যদি আমরা এদের সঙ্গে কাজ করে নিই, অর্থাৎ কিনা সরকারি যে পশু প্রাণী চিকিৎসালয় আছে, প্রাণী চিকিৎসালয় থেকে যদি আমরা নিই, অথবা বিএলডিও সাহেবের সঙ্গে যদি কথা বলি, বা প্রাণী মিত্রদের সঙ্গে যদি কথা বলি, বা প্রাণী বন্ধুদের সঙ্গে কথা বলি, তাহলে কিন্তু এই সমস্তগুলো উপলব্ধ হবে। আচ্ছা, এবারে যদি মুরগির মতো যদি হাঁসের কথায় আসি, যদি একটু সংক্ষেপে বলেন কি ধরনের সমস্যা হতে পারে, তো কি সাবধান করে নেবেন? হাঁসের ক্ষেত্রে দেখুন, হাঁস কিন্তু সবচেয়ে বড় কথা কি, হাঁসের কিন্তু রোগ অসুখ খুব কম। আর হাঁস বর্তমানে খুব পালন হয় না। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেছি যে আচ্ছা আপনারা হাঁস পালন করেন না কেন, কারণ মুরগির প্রবণতাটা বেশি বেড়ে গেছে। যেটা শুনেছি সেটা হচ্ছে যে, আমি অনেকের কাছেই শুনেছি, জানি না সবাই সেই কথা বলেন সেটা, যে হাঁসের ডিমে গন্ধ আছে, একটা আষ্টে গন্ধ হয়, এটা তারা সেই জন্য। আর হাঁসের মাংসটাও খুব একটা তারা পছন্দ করেন না, যার জন্য আস্তে আস্তে হাঁসটা কিন্তু উঠে গেছে। কিন্তু আমরা যেটা বলতে চাই বারবার করে, সেটা হচ্ছে যে হাঁস আমাদের পক্ষে অত্যন্ত একটা মানে উপযুক্ত পাখি হিসাবে আমরা পালন করতাম একটা সময়। তার একটা কারণ হচ্ছে যে হাঁসের ভেতরে বড় গুণটা হচ্ছে, প্রথমবার যে যতগুলো ডিম দেবে বছরে, তার পরের বছরে প্রায় 3 বছর পর পর সেই একই রকম ডিম দেবে। কিন্তু মুরগি প্রথমবার যত ডিম দেবে, দ্বিতীয়বারে কিন্তু ততটা ডিম দেয় না। এইটা হচ্ছে বড় কথা, যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে অনেক বুড়ো হাঁস বা প্রাচীন হাঁস কিন্তু বাড়িতে রয়েছে, অর্থাৎ ওই জন্যই রয়ে গেছে। কিন্তু মুরগিকে কিন্তু বেশি দিন রাখা হয় না, ডিম দিয়ে দিল, খানিক সময়তে তাকে বিক্রি করে দেওয়া হলো বা খেয়ে নেওয়া হলো, এটা হয়ে যায়। এটা রুচি পাল্টে গেছে, এটা একটা বিষয়। কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে হাঁস কিন্তু অত্যন্ত ভালোভাবে মিশে থাকে। তবুও কিন্তু কিছু রোগ তার হয়, যেমন ডাক কলেরা রোগ হয়, আর অন্যান্য বেশ কিছু রোগ হতে পারে। এগুলো সকলেরই কিন্তু ভ্যাকসিন আছে। ডাক কলেরা রোগের ভ্যাকসিনটা কিন্তু দিয়ে নেওয়াটা দরকার আছে। অবশ্যই প্রাণী চিকিৎসালয়ের সঙ্গে যোগাযোগ করে, বা প্রাণী মিত্র প্রাণী বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে ডাক কলেরা ভ্যাকসিনটা যেন দিয়ে নেন তারা সকলে। আর কি আছে না, অপুষ্টি কিছু আছে, যেমন এটা দেখা যায় অনেকে দেখেন যে পাটা খোড়া হয়ে গেছে, এটা কিন্তু অপুষ্টির জন্য নয়, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো রোগের জন্য। এবং আর যেটা ডাক প্লেগ হয়, ডাক প্লেগ, এই ডাক প্লেগে কিন্তু দেখা গেছে যে এই সমস্ত লক্ষণগুলো আছে। এমনকি ডাক প্লেগ এত সাংঘাতিক যে হাঁসটা চড়া অবস্থায় মরে গেছে, মরে যে পুকুরে ভাসছে, এরকম দেখা যায়। এরকম হলে পরে কিন্তু প্রচুর পরিমাণ হাঁস মারা যেতে পারে। যার জন্য আমরা বলবো সবার আগে প্রাণী চিকিৎসালয় যেটা রয়েছে বা বিএলডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করে ডাক প্লেগ এবং ডাক কলেরা, এই দুটি জিনিসের ভ্যাকসিন কিন্তু আপনারা দিয়ে নেবেন। তাহলে পরে কিন্তু হাঁস থেকে খুব একটা কিন্তু অসুবিধা হবে না, কারণ হাঁস খুব ভালোভাবে আমাদের পরিবেশের সঙ্গে মিশে আমাদের বেশ একটা মানে ভালো কি বলবো, আমাদের পুষ্টির একটা বড় একটা নিরাপত্তা দেয়, মানুষের পুষ্টি। কেননা হাঁসের ডিম বড় হয়, বাচ্চা ছেলেরা খেতে পারে। বড়রা অনেক সময় আজকাল কোলেস্টেরলের ভয়ে তারা খাচ্ছেন না, সেটা আমি বলবো না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হাঁসের ডিম অত্যন্ত মানে একটা উপাদেয় কিছু নয় এবং পুষ্টিকর। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে হাঁসের ডিম থেকে নাকি ঠান্ডা লেগে যায়, এটা কি মানে কোনো বিজ্ঞান ভিত্তিক কারণ রয়েছে? এটা একেবারেই বৈজ্ঞানিক ভিত্তি নেই, বৈজ্ঞানিক ভিত্তি নেই, কারণ যেহেতু এটা গুলো সব মন করা আমাদের বিষয়। আচ্ছা, হয়তো কোলেস্টেরল বেশি আছে সেটার জন্য হয়তো একটু ভয় দেখানো বাচ্চাদের। সেটা শুনুন, কোলেস্টেরলটা বেশি আছে, কিন্তু সেটা হচ্ছে বড়দের কুসুমটা বেশি বলে। সমস্ত কুসুমের ভেতরেই কিন্তু তার ফ্যাট পার্সেন্টেজটা বেশি আছে। এটা নিয়ে অনেক তর্ক আছে। কোলেস্টেরলটা সবটাই যে খারাপ তা নয়, ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল আছে। কোলেস্টেরল ছাড়া আমাদের বহু শরীরের হরমোন তৈরি হবে না, সুতরাং কোলেস্টেরল প্রয়োজন। কোলেস্টেরল মানেই আতঙ্ক, এটা কিন্তু ঠিক নয়। ঠিক। আচ্ছা, এখন শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণজন্ম সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে পূর্বাশে সামন্ত। বর্ষায় ঝিরঝির বৃষ্টি
গৃহপালিতে রেখো সর্বদা। বর্ষায় ঝিরে ঝিরে বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির আর্দ্রতা। নানান সংক্রমণ পেটের ব্যাধি, ত্বকের সমস্যায় ভোগে নিরবধি। নানান সংক্রমণ পেটের ব্যাধি, ত্বকের সমস্যায় ভোগে নিরবধি। চাই শুদ্ধ পানীয় জল, নির্মল বাসস্থলের ব্যবস্থা। বর্ষায় ঝিরি ঝিরি বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির আর্দ্রতা। বর্ষায় গবাদির ভরসা, টাটকা তাজা সদ্য খাবার, মল মূত্র গোশালার পরিষ্কার করা চাই বারবার। বর্ষায় গবাদির ভরসা, টাটকা তাজা সদ্য খাবার, মল মূত্র গোশালার পরিষ্কার করা চাই বারবার। সময় মতন চাই টিকাকরণ, আর রেখো সতর্কতা। সময় মতন চাই টিকাকরণ, আর রেখো সতর্কতা। পেট ব্যথা অ্যানিমিয়া খুরা রোগ, পেট ব্যথা অ্যানিমিয়া খুরা রোগ, নিত্য ভোগায় ডায়রিয়া। পোকামাকড় মশা তেঁতুলি, ছত্রাক ব্যাকটেরিয়া। পেট ব্যথা অ্যানিমিয়া খুরা রোগ, নিত্য ভোগায় ডায়রিয়া। পোকামাকড় মশাই তুলে, ছত্রাক ব্যাকটেরিয়া। পেট ব্যথা অ্যানিমিয়া খুরা রোগ, নিত্য ভোগায় ডায়রিয়া। পোকামাকড় মশাই তুলে, ছত্রাক ব্যাকটেরিয়া। বৃষ্টি অনাসৃষ্টি, গবাদির নানান সমস্যায়। বৃষ্টি অনাসৃষ্টি, গবাদির নানান সমস্যায়। নিতেই হবে সাবধানতা। বর্ষায় ঝিরি ঝিরি বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির আর্দ্রতা। অধিক যত্ন পরিচর্যায়, গৃহপালিতে রেখো সর্বদা। বর্ষায় ঝিরি ঝিরি বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির আর্দ্রতা। বর্ষায় ঝিরি ঝিরি বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির আর্দ্রতা। অধিক যত্ন পরিচর্যায়, গৃহপালিতে রেখো সর্বদা। বর্ষায় ঝিরি ঝিরি বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির আর্দ্রতা। বর্ষায় ঝিরি ঝিরি বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির আর্দ্রতা। বর্ষায় ঝিরি ঝিরি বৃষ্টি, বেড়ে যায় প্রকৃতির
শুনলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। আমরা তো এতক্ষণ কথা বললাম বিভিন্ন সমস্যা নিয়ে, সেক্ষেত্রে গরু, ছাগল, মুরগি এবং হাঁস। তো এবারে যদি বলেন যে এই যে বর্ষাকালে পশুর খাদ্যটাকে তো ঠিক গুছিয়ে রাখতে আপনি বলছেন, তো এর সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে? কিভাবে করলে সেটা আমরা ঠিকভাবে যোগান পাবো, কোনো অসুবিধার মধ্যে পড়বো না? হ্যাঁ, একটু বুঝিয়ে বলেন। কারণ খাদ্যটা একটা বড় জিনিস, তো খাদ্য ছাড়া তো তাদের পালন করা যাবে না। যাবে না, ঠিক। প্রথমেই আমরা বলবো যে এই খাদ্য সম্পর্কে সমস্ত প্রাণীদের জন্যই আমাদের দেখবো যে আমরা খড় বা শুকনো যে সমস্ত গাছপাতাগুলো আছে সেগুলোকে আমরা আমাদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। বিশেষত খড়টা বিশেষ করে ব্যবহার করা হয়। শুকনো খড় কিন্তু আগে থেকে মজুত করে রাখতে হবে, কারণ অনেক জায়গায় বন্যাপ্রবণ এলাকা আছে। বন্যাপ্রবণ এলাকায় যদি আমরা এরকম ভাবে খড়কে যদি না আগে থেকে রাখি, যেমন ফ্লাড সেন্টার আছে, ফ্লাড সেন্টার আছে, মানুষের বন্যা হচ্ছে, তাহলে বন্যায় তখন তারা ফ্লাড সেন্টারে যে আশ্রয় নিচ্ছে, কিন্তু সেই সময় যে প্রাণীগুলো থাকছে তাদের খাবার জুটবে না। তার জন্য কিন্তু আমাদের একটা এই আগে থেকে যে এই সমস্ত স্ট্র বা ইত্যাদি এটা রাখার একটা যদি ব্যবস্থা করা যায় কমিউনিটি বেসিসে, খুব ভালো হয়। যে সমস্ত জায়গা নিচু জায়গা যেখানে জল জমে যেতে পারে, সে সমস্ত জায়গায় কিন্তু আগে থেকে ওই শুকনো খড়ের বা খাবারের ব্যবস্থাটা রাখতে হবে। আর দানাদার খাদ্য যেগুলো দেওয়া হয় সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে, কারণ বর্ষাকালে তাদের যাতে যেটাকে আমরা বলি আর কি, জলীয় বাষ্প লেগে যাওয়া বা ড্যাম্প লেগে যাওয়া, এটা যেন না হয়, জমে যেন না যায়। শুকনো ভাবে রাখা দরকার। আর জমা জল এখান থেকে তখন দেখা যায় যে বেশিরভাগ জায়গায় জমা জল আছে, কিন্তু সেই জমা জলের থেকে কিন্তু কোনো ঘাস কেটে এনে গরুকে খাওয়ানো ঠিক হবে না। গরু ছাগল জাতি খাওয়ান তাদের কিন্তু ঠিক হবে না, কারণ জমা জল থেকে বহু রকমের কৃমির জীবাণু ওই ঘাসের সঙ্গে মিশে থাকে, যেখান থেকে তারা কিন্তু কৃমি রোগের সংক্রমণটা করিয়ে দেবে। আর পরিষ্কার জায়গা থেকে সংগ্রহ করবেন। খেয়াল রাখবেন যে জমিতে যদি বীজ প্রয়োগ হয়, এই বীজ প্রয়োগের কিন্তু একটা অংশ কিন্তু এই ঘাসে লেগে থাকতে পারে। সেই সমস্ত জমির কাছাকাছি থেকে কিন্তু যেন ঘাস কেটে এনে খাওয়ানো হয়, এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার আছে। ঠিক। আচ্ছা, এবারে তাহলে আসবো একজন প্রাণী পালক যারা বর্ষাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন দিকগুলোকে মাথায় রাখবেন, যদি এক দুই তিন করে বলেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুকনো বাসস্থান হবে, সেটা শুকনো থাকে, যেটা বর্ষাকালে খুবই ভালোভাবে না রাখলে পরে শুকনো রাখা যাবে না। সুষম খাদ্য দিতে হবে। যে খাদ্যটাই দিই না কেন, আমরা শুধুমাত্র চাল জাতীয় জিনিসগুলো দিয়ে দিচ্ছি অথচ প্রোটিন জাতীয় কোনো জিনিস দিচ্ছি না, এটাও হবে না। সুষম খাদ্য দিতে হবে। নিয়মিত টিকাকরণ করতে হবে, টিকাটা ঠিক মতন ভাবে দিতে হবে। যেমন কৃমিনাশক প্রয়োগ করতে হবে, আমি আগেও বলেছি কৃমিনাশক প্রয়োগ করতে, সমস্ত প্রাণীদের জন্য কৃমিনাশক ওষুধ আছে, সেগুলো দিতে হবে। এগুলো যদি মেনে চলা যায় মোটামুটি, তাহলে পরে কিন্তু বেশিরভাগ রোগ থেকে কিন্তু মুক্ত থাকা যায়। আচ্ছা। বর্ষাকালে দেখা যায় যে এই সমস্ত প্রাণীদের শরীরে বেশি পরিমাণে রোগ দেখা যায়, তাই তো? মানে ঠিক কেন, এর কারণটা কোনো গবেষণা কি দেখা গেছে কিছু? একদম, এটা বারে জেনে নেওয়া দরকার। বর্ষায় আর্দ্রতা বেশি থাকে। আচ্ছা, আপনি প্রথমেই বলছিলেন। আমি আর্দ্রতার কথা বলেছি। এই আর্দ্রতার জন্য, এই আর্দ্র এবং উষ্ণ, এই দুটো কারণের জন্য কিন্তু বিভিন্ন রোগের যে জীবাণুগুলো ওই সময়টাতে প্রচন্ড রকম ভাবে বৃদ্ধি পায়, এবং এই অবস্থায় প্রচুর পরিমাণে এটাকে ইংরেজিতে প্যাথোজেন বলে, মানে যে সমস্ত রোগ জীবাণুকারী যে সমস্ত প্রাণী হয় আণুবীক্ষণিক, অর্থাৎ যাদের আমরা খালি চোখে দেখতে পাই না, তারা কিন্তু তাদের সংখ্যা বৃদ্ধি করে বর্ষায় সবচেয়ে বেশি। তাই এই যে দ্রুত জীবাণু বৃদ্ধি, এটাকে মনে রাখতে পারলেই কিন্তু তার বিরুদ্ধে যদি আমরা প্রতিকারের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ ভ্যাকসিনেশন করতে পারি, পরিচ্ছন্নভাবে রাখতে পারি, তাহলে কিন্তু বর্ষাকালে অনেক ভালোভাবে কিন্তু আমরা
প্রাণীকে রাখতে পারবো। আর ভেজা পরিবেশ যদি বেশি হয়, পশুর রোগের প্রতিরোধের ক্ষমতাও কিছুটা করে কমে যাবে। অর্থাৎ বারে বারে সে ভেজা পরিবেশেই থাকছে, সবসময় সে ভেজা অবস্থাতেই থাকছে, তাহলে কিন্তু তার শরীরে যে ইমিউনিটি যেটা বলি, অর্থাৎ প্রতিরোধ শক্তিটা কিন্তু তার কমে যায়। এই জন্য তার সংক্রমণের যে ঝুঁকিটা সেটা বেড়ে যাবে। অর্থাৎ পুষ্টিকর খাবার এবং ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ, এইটা যে মূল যদি আমাদের ধারণা হয়, তাহলে কিন্তু আমরা আমাদের প্রাণীকে খুব ভালোভাবে রাখতে পারবো বর্ষাকালে। আচ্ছা, গরু এবং ছাগলের খুরে পচন হয়, তো এটা কিভাবে প্রতিরোধ করবো আমরা এই বর্ষাকালে? খুব ভালো একটা কথা বলেছেন। তার কারণটা হচ্ছে যে এই বর্ষায় যখন গরু ছাগল কাদার মধ্যে রয়েছে, কাদার মধ্যে তারা চড়ে বেড়াচ্ছে, যদি কখনো কোনো জায়গায় কিছু হয়তো কেটে গেল বা কিছু হলো, সেটা সংক্রমিত হয়ে গেল, আমাদের কিন্তু চোখ এড়িয়ে যায়। আর কারণ আমরা নিজেরা যতটা হাত পা ধোয়ার দিকে থাকি, আমরা কখনোই কোনোদিন ভাবতেও পারি না আজও যে গরুরও পা ধুয়ে দেওয়া দরকার আছে বা ছাগলের পা ধুয়ে দেওয়া দরকার আছে। এটা করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে যে মাঝে মাঝে তাদের খুরগুলোকে একটুখানি দেখে নেওয়া। খুরের মধ্যে যে কাদাগুলো জমেছে তার মধ্যে কিছু সংক্রমণ হয়েছে কিনা, এটা ভীষণ দেখা দরকার। তার সময় মতন তাহলে পরে আমরা অনেকটা কাজ করতে পারি। আমরা দেখেছি যেগুলো এই অবহেলার থেকে যে ঘা হয়ে ফুলে গেছে, গরুটা খোঁড়াচ্ছে, তারপরে কিন্তু যিনি মালিক তার চোখে পড়েছে যে তার গরুতে হয়েছে। তাই এটা কিন্তু সূত্রপাত হয়েছে অনেক আগে থেকে। এইখান থেকেই কিন্তু ফুটরট সৃষ্টি হয়। ফুটরটটা অন্য কিছু নয়, পচা, মানে যেটা পায়ের পচা ঘা। এই পচা ঘাটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে, আমাদের চোখে পড়ছে অনেক পরে। তাই মাঝে মাঝে গরুর পায়ের ভেতরে, খুরের ভেতরে কিছু রয়েছে কিনা একটু পরিষ্কার করে দেখে নেওয়া, জল দিয়ে ধুয়ে নেওয়া, তাকে চান করার সময় জল দিয়ে ধুয়ে নেওয়া। বা ছাগলের পা ছাগল খোঁড়াচ্ছে কিনা, বা ছাগলের পায়ের বাঁধানো কিছু এরকম জমে থাকছে কিনা সেটা একটু দেখে নেওয়া। ছাগলের ক্ষেত্রে আমি বলবো যে যারা এমনি যারা সমতলে আছে, তারা একটু ওই ঝামা পাথর, আগেকার দিনেও পাওয়া যেত, এখনো পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে। এই ঝামা পাথর যদি বাড়িতে রেখে দেওয়া যায়, ছাগল কিন্তু তাতে পা ঘষে ঘষে তাদের পাটাকে কিন্তু ঠিক করে নেয়। এবং যখনই এটা করবে তখনই দেখা যাবে যে পায়ের কোনো অংশ বাড়ছে না এবং সেটা ঠিক থাকছে, এবং পায়ের মাঝখানেও কোনো রকম কোনো ময়লা জমছে না। ছাগল এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, কিন্তু যদি কোনো তার পায়ে এগুলো হয়ে যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য চিকিৎসা আছে। ফুটরট খুবই সহজে সারানো যায়। এর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতন ভাবে করে দিতে হবে, এবং তার জন্য যে অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে সেই সমস্ত ওষুধগুলো দিতে হবে। দরকার হলে পরে তার শরীরে দিতে হবে, অর্থাৎ ইঞ্জেকশন করে দিতে হবে, এবং পায়ে তার ড্রেসিংটা করে যেতে হবে, সেরে যাবে। কিন্তু রোগটা হওয়ার থেকে রোগটা যাতে না হয়, আমি বলবো যে সেই দিকে যেন নজর দেয় সকলে। যে পায়ে একটা ঘটনা ঘটতে পারে, পায়ের ফুটরট হতে পারে, এই কথাটা মনে রাখলেই কিন্তু যদি তারা সেদিকে নজর দেন, ফুটরট হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে একটু নজর দেওয়াই ভালো, যাতে করে রোগটা না আসে, একদম। তাহলে অনেক বেশি সহজ হবে। হুম, হুম, হুম। আচ্ছা, এবারে যদি আসি, এই যে বর্ষায় গবাদি পশু পাখির যে খাবার, সেখানে কি কি হুম, পরিবর্তন আনবো আমরা? গ্রীষ্মকালে একটা অন্য রকমের খাবার, জল টল বেশি থাকবে, আবার বর্ষাকালের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা মেনে চলবো? ঠিক বলেছেন। যেমন ধরুন ভেজা বা পচা ঘাস, এগুলো এড়িয়ে চলতে হবে একদম। আচ্ছা। পচা, অথচ ভেজা শাক কিন্তু গ্রীষ্মকালে ঠিক ছিল, তাই তো? ভেজা কখনোই ঠিক নয়, আচ্ছা ভেজা আচ্ছা কখনোই ঠিক নয়। কারণ একদম কোনো জলে ভেজা কোনো সময় তার ভেতরে তখন কৃমির রোগ থাকতেই পারে, এটা কিন্তু আচ্ছা মনে আচ্ছা রাখতে হবে। আচ্ছা। সুতরাং ভেজা বা পচা ঘাস এটাকে এড়িয়ে চলতে হবে। হুম হুম, শুকনো সবসময়। খড় ও সুষম খাদ্যটা দিতে হবে। সুষম হুম খাদ্যটা একটা সবচেয়ে বড় জিনিস। আমরা হুম অনেক সময় কেবলমাত্র ওই চাল ভাঙা দিই, বা খুদ চাল দিচ্ছি, বা হুম এটা দিচ্ছি, কিন্তু খোল দিচ্ছি অল্প দিচ্ছি। খোলটাতে কিন্তু প্রোটিন পরিমাণ বেশি আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, সবই আছে, কিন্তু সেটা কিন্তু আমরা অল্প অল্প পরিমাণে দিচ্ছি। যেটা দুধ দিচ্ছে সেটাকে দিচ্ছি, অন্যটাকে দিচ্ছি না। কিন্তু তার পেটে বাচ্চা আছে, তার পেটের বাচ্চা থাকার জন্য কিন্তু তার প্রোটিনের প্রয়োজন আছে, আমরা সেটাকে হুম অবহেলা করছি। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আর পরিষ্কার জল সরবরাহ করতে হবে। কারণ বর্ষায় যে জলগুলো যেভাবে আমরা
পানীয় জল নিজেরা আজকে তো পানীয় জল নিয়ে মানুষ নিজে প্রচন্ডভাবে সাবধান হয়ে গেছে। তো এই জলটা যেন পরিষ্কার জল সরবরাহ আমরা প্রাণীদের জন্যও যেন করি, আমরা যেন প্রাণীদের জন্য আমাদের প্রিয় জলটাকেই যেন দেওয়ার চেষ্টা করি, যেটা তাদের পক্ষে স্বাস্থ্যকর হবে। কারণ নানানভাবে কিন্তু বর্ষাকালে পানীয় জল দূষিত হয়ে যায়। এই বিষয়টার দিকে কিন্তু বিশেষ করে নজর রাখাটা দরকার হবে। আচ্ছা আচ্ছা। আর হাঁস মুরগির ক্ষেত্রে বর্ষাকালে কি কি সমস্যা দেখা যায়? দেখুন, হাঁস মুরগির ক্ষেত্রে দেখুন ডায়রিয়া হতে পারে, নিউক্যাসল ডিজিজ যেটা বললাম, রানীক্ষেত রোগ হতে পারে। ককসিডিওসিস বলে একটা রোগ হয়, যেটাতে আমরা রক্ত পায়খানা বা রক্ত আমাশা বলি। এটা কিন্তু দেখা যায়, এটা খুব খারাপ রোগ। এই রোগটাতে কি হয় না, রক্ত পায়খানা হয়, মুরগিতেও হতে পারে, হাঁসেও হতে পারে, যে কোনো কিছুতেই হতে পারে। তো এই রক্ত পায়খানা হয়, বাছুরে হতে পারে। এই পায়খানার সঙ্গে রক্ত আসবে। তো এই যে পাতলা পায়খানা করবে, রক্ত আসবে, এসে বসে থাকছে, পেটে প্রচন্ড যন্ত্রণা আছে, অবশ্যই কিন্তু প্রাণী চিকিৎসকের যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করবেন। এর জন্য খুব ভালো ভালো ওষুধ আছে। এই সমস্ত ওষুধ দিয়ে কিন্তু নিরাময় অবশ্যই করা যায়, কিন্তু দেরি হয়ে গেলে করা যাবে না। একবার যদি দেরি হয়ে যায়, সে তখন মৃত্যুপথে ঢলে গেলে তখন তাকে আর ফেরানো যায় না। এটা মনে রাখবেন সবচেয়ে। আর নিয়মিত কিন্তু টিকাকরণ করতে হবে। যতগুলো টিকার কথা আমি বলেছি, সব কটার টিকাগুলো কিন্তু নিয়মিত করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই খামারের ভেতরে রাখতে হবে। এর থেকে তো বড় জিনিস হয় না। যে কোনো প্রাণীকে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন, দেখবেন আপনার কোনো প্রাণী কিন্তু বর্ষাকালে খুব বেশি ভুগবেন না। আচ্ছা আচ্ছা। আমরা তো অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছি, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব। আপনাকে একটু বলি, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে মানে এই যে বর্ষাকালে আমরা যখন প্রাণীদেরকে স্নান করাবো, সেটা কি মানে প্রত্যেকদিন না করালে কোনো অসুবিধা আছে? যেমন গ্রীষ্মকালে সেটা আমরা করাতে পারি। দেখুন, আমরা কিন্তু সমস্ত প্রাণীকে তো স্নান করাই না। না, গরু করাই, ছাগল করাই। গরুকে স্নান করে, ছাগলে কিন্তু খুব কম যারা কম, করায়, মাঝে খুব মধ্যে। কম দেখবেন। হ্যাঁ, খুব কম। কিন্তু আমরা নিয়মিত ভাবে গরুকে স্নান করে, এবং এটাই ঠিক। আচ্ছা। গরুর ক্ষেত্রে স্নান করানো ভীষণ দরকার। আর বর্ষাকালে সেটা দিনের ভেতরে যদি সে ভিজে যায় থাকে, সেটা আলাদা কথা। যদি না ভিজে যেয়ে থাকে, আমাদের যদি খামারের মধ্যে বাঁধা থাকে, গোয়ালে যদি বাঁধা থাকে, দিনের ভেতরে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 10টা 10:30 এরকম সকালবেলা, 10টা 10:30টার সময় তাকে ভালো করে স্নান করিয়ে দেওয়া, এবং সেখানে কিছুটা বিচুলি দিয়ে অথবা ওই নারকোলের ছোবড়া দিয়ে গাটা বা কোনো একটা কিছু দিয়ে গাটাকে ঘষে দেওয়া। এই ঘষে দিতে গেলে পরে আপনি তখন দেখতে পাবেন 2-4টি উকুন বা এঁটুলি রয়েছে, সেগুলোর উপরেও কিন্তু আপনি ওটাকে বুঝতে পারবেন। তখন প্রয়োজন হলে পরে তার ওষুধ দিতে হতে পারে। যতই আপনি আপনার প্রাণীটাকে শুশ্রূষা করতে যাবেন, তার যে সমস্ত অসুখ আগে হতে পারে বা পরেও হতে পারে, সেই সমস্ত অসুখ সম্পর্কে আপনি কিন্তু বুঝতে পারবেন। তার গায়ে হাত দিচ্ছেন যখন, তখনই বুঝতে পারছেন যে কোন জায়গাটা খোলা আছে, কোন জায়গাটাতে এঁটুলি আছে। এগুলোকে কিন্তু আপনি দেখতে পাবেন, এবং নির্দিষ্টভাবে একটা সময় কিন্তু তাকে স্নান করিয়ে দেবেন। স্নান করানোটা দরকার। আর হলস্টিন জাতীয় প্রাণী, বা আজকাল কিন্তু এটা হয়েছে, অনেকেই পালন করছেন, হলস্টিন জার্সি যেটা বা জার্সি ক্রস এবং হলস্টিন ফ্রিজিয়ান ক্রস, যে সমস্ত প্রাণী তারা পালন করছেন, তাদের কিন্তু এই আবহাওয়াতে খুব কষ্ট হয়। প্রয়োজনে তাদের কিন্তু দুবার স্নান করাতে হতে পারে, কারণ তাদের ধকলটা বেশি হয়, এই নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তারা হাঁপায়, মানে সারা শরীরটা দুলে তারা শ্বাস নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরটাকে ঠান্ডা করে দেওয়ার দরকার আছে। দুবার হলেও হলস্টিন বা জার্সি গরুর ক্রসিং যদি থাকে, ক্রস যে সমস্ত প্রাণী, তাদের কিন্তু এই দুবার করে স্নানও করাতে হতে পারে। তবে এটা খেয়াল রাখবেন যে অন্তত পক্ষে একবার স্নান তো করাবেন। আচ্ছা আচ্ছা। নিশ্চয়ই এই দুধেও তার প্রভাব পড়বে, দুধ উৎপাদনের ক্ষেত্রে এই যে বর্ষাকালের জন্য। বর্ষাকালে পুষ্টির অভাব হওয়ার ভীষণ দরকার হতে পারে। যার জন্য পুষ্টিটাকে যদি আমরা বজায় রাখতে পারি, দুধ উৎপাদন কিন্তু ঠিক থাকবে। তার জন্য আমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে দুধ কিন্তু বলে গরুর মুখে দুধ মানে হচ্ছে, গরু যদি খেতে পায় ঠিক, তাহলে কিন্তু সে দুধ দেবে। অর্থাৎ ঠিক মতন খাবার কিন্তু বর্ষাকালের একটা বড় চ্যালেঞ্জ।
যে আমরা ঠিক মতো খাবার দিতে পারবো কিনা। এইটা যদি ঠিক করতে পারি তাহলে বর্ষাতেও আমাদের দুধ ভালোই থাকবে। আচ্ছা আচ্ছা। আর পোকামাকড় ও মশা কিভাবে নিয়ন্ত্রণ করবো আমরা? এখন দেখুন, খামারটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, জল যদি আশেপাশে জমতে না দিই, তাহলে পরে কিন্তু বহু পোকামাকড় ওখানে তৈরি হবে। যেমন মশা, মাছি, এগুলো কিন্তু ওই খামার অপরিষ্কার থাকলে, জল জমে থাকলে বেশি তাদের কিন্তু প্রভাবটা বেড়ে যায়। আর প্রয়োজন হলে পরে কিছু কিছু কীটনাশক দেওয়া যেতে পারে, যারা রয়েছেন তারা তাদের সঙ্গে পরামর্শ করে দিতে পারেন। আর কিছু দেখবেন আমাদের কাছে পাওয়া যায়, যেটা ওই মাছি বিতারক কিছু কিছু, যেমন ইউক্যালিপটাস তেল, সিট্রোনেলা অয়েল, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এগুলোর একটা মিশ্রণ যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলেও কিন্তু মশামাছি দূরে চলে যাবে। এটাও মনে রাখা দরকার। একটু একটু খরচ হলেও মাঝে মাঝে এটা দিতে পারলেও অনেক বেশি ভালো থাকবে। কিন্তু অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অন্য কোনো কিছু আর হবে না, মশামাছি নিয়ন্ত্রণও করা যাবে। আচ্ছা, তাহলে এবার আমাদের শেষ প্রশ্ন, যে কোন সময় আমরা বুঝবো যে এবারে আমাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত? ঠিক কেমন অবস্থার মধ্যে সামনে দাঁড়ালে তখন বুঝতে পারবো যে আর আমাদের সেটা বাড়িতে রাখা ঠিক হবে না, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবোই? দেখুন, আমাদের সবচেয়ে বড় কথা কি, যখন কোনো প্রাণী খাওয়া বন্ধ করে দিয়েছে আমরা প্রথম সেটা বুঝতে পারি, তার আগে বুঝতে পারি না, কারণ ওরা তো কথা বলতে পারে না। সুতরাং যদি খাওয়া বন্ধ করে দেয়, এই বর্ষাকালে আমি বলবো সঙ্গে সঙ্গে আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলবেন, যিনি সরকারি চিকিৎসক আছেন তার সঙ্গে। যদি দূরত্ব বেশি হয়, আপনার যদি বাড়িতে কাজকর্ম বেশি থাকে, আপনি যদি যেতে না পারেন, কিন্তু আপনি খেয়াল রাখবেন তার জ্বরটাকে মেপে নেবেন, তার জ্বর আছে কিনা, তার গায়ে তাপমাত্রা বেশি আছে কিনা, কত হচ্ছে, এবং অন্য কোনো রকম অর্থাৎ ডায়রিয়া বা কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে ক্রমশ বিষয়টাকে আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, আপনি কিন্তু যত তাড়াতাড়ি পারবেন আপনার একজন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকের সঙ্গে আপনি কথা বলবেন, এবং যদি না থাকে তাহলে পরে অন্তত পক্ষে প্রাণী বন্ধুদের সঙ্গে কথা বলবেন, অথবা প্রাণী মিত্রদের সঙ্গে কথা বলবেন। এদের কিন্তু পাবেন গ্রামের মধ্যে, তাদের সঙ্গে কথা বলে আপনারা যত তাড়াতাড়ি পাবেন তার চিকিৎসা এবং সুস্থতার দিকে আপনারা এগিয়ে যাবেন। আমরা জানি যে অনেকের অনেক কাজ থাকে, কিন্তু একটু অবহেলা, অর্থাৎ একটা কথা আছে, সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। একবার যদি ওই সময়টাতেই যদি আমরা ব্যবস্থা না নিতে পারি, পরে প্রচুর টাকা খরচা করে হয়তো দেখা গেল আমি প্রাণীটাকে বাঁচাতেই পারলাম না। এরকম একটা বিপজ্জনক অবস্থায় আসার আগে আমি বলবো আপনারা যেন অবশ্যই এই জায়গাটা থেকে খবর রাখেন। ঠিক ঠিক। তাহলে একদম আলোচনা শেষ করবার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে, যেমন পরিষ্কার গোয়াল, সুস্থ গরু, দুধ উৎপাদনের হবে আরো বেশি, তাই তো? কৃমিনাশক দিন নিয়মিত, রোগ থাকবে অনেক দূরেই। ভ্যাকসিনে ভরসা রাখুন, রোগের আগে প্রতিরোধ করুন, তাই তো? যদি আপনি কয়েকটা বলেন। একদম একদম। আপনি কি আরো কয়েকটা বলবেন? এটা কোন স্লোগান? আমি তো সবই বললাম, আপনি অনেক ছন্দবদ্ধ করে বললেন, ছন্দবদ্ধ করে শুনতে ভালো লাগলো। যেমন হ্যাঁ, আপনি বলুন দেখি। বর্ষার দিনে যত্ন নিন, গুনতে থাকুন সাফল্যের দিন, কৃমি দূর, পুষ্টি ভরপুর, প্রাণী পালনের আপদ হবে দূর। তাহলে অনেকটা আলোচনা আমরা করলাম, অনেকেই নিশ্চয়ই সমৃদ্ধ হলেন। তাহলে আমরা শেষ করবো আজকের আমাদের যে আলোচনা, যে বিষয়টা বিষয়ে জানতে পারলাম তা হলো বর্ষাকালে একটু সচেতনতা ও বৈজ্ঞানিক পদ্ধতি পরিচর্যা এগুলো করলেই কিন্তু পশু পাখির রোগ অনেকটাই কমানো যাবে এবং কৃষকের আর্থিক ক্ষতিও কম হবে, তাই তো? আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা শুনছেন, এবং আপনাদের এই রেডিও প্রতিষ্ঠানকে, কলকাতা রেডিওকে সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের বিষয় ছিল বর্ষাকালে গৃহপালিত প্রাণীর যত্ন ও পরিচর্যা, আর এই বিষয়ে আলোচনা করছিলেন ডক্টর বিকাশ পুরোধুন্ডু, প্রাক্তন বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী পালন, সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র, বাঁকুড়া। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।